আসসালামু আলাইকুম। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের এবারে আসরের এই পর্যন্ত বেনিফিট কি, এই বিষয়ে আলোচনা করব। কারণ বাংলাদেশ কিন্তু এখনো কোনো ম্যাচ খেলেনি। তো গতকাল শ্রীলঙ্কা কিন্তু সাউথ আফ্রিকার সাথে 6 উইকেটের বড় একটা ব্যবধানে হেরেছে। বাংলাদেশের কিন্তু বেনিফিট হয়েছে। আমি গতকাল ভিডিও দিয়েছিলাম যে শ্রীলঙ্কা যদি হারে বাংলাদেশের জন্য ভালো হবে। তো শ্রীলঙ্কা গতকাল হেরেছে, তো বাংলাদেশের জন্য কিন্তু একটু ভালো দিক। কেননা বাংলাদেশ যদি শ্রীলঙ্কার সাথে হারে তাও কিন্তু দ্বিতীয় রাউন্ডে যাওয়ার রাস্তা তৈরি হবে এই হারার কারণে। কারণ শ্রীলঙ্কা যদি বাংলাদেশের সাথে জয়লাভ করে, তারা যদি আবার নেদারল্যান্ড বা নেপালের সাথে না হলে নেদারল্যান্ডের সাথে যদি তারা হারে, তখন কিন্তু তাদের পয়েন্ট হবে 4। আর বাংলাদেশ যদি শ্রীলঙ্কার সাথে আফ্রিকার সাথে হারে, নেদারল্যান্ড আর নেপালের সাথে হারে, তখনই কিন্তু বাংলাদেশের পয়েন্ট হবে 4। তো বাংলাদেশ কিন্তু এই বিশ্বকাপের দ্বিতীয় পর্বের মূল প্রতিদ্বন্দ্বিতা করবে আপনার শ্রীলঙ্কার সাথে। এজন্য শ্রীলঙ্কার ম্যাচটা হারে কিন্তু বাংলাদেশের অনেক উপকার হয়েছে। কেননা প্রথম ম্যাচটা কিন্তু বাংলাদেশের শ্রীলঙ্কার সাথে। তো শ্রীলঙ্কার সাথে যদি বাংলাদেশ ম্যাচটা হেরেও যায়, বাংলাদেশের দলের যে অবস্থা যদি হেরেও যায়, তখন কিন্তু বাংলাদেশের পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা থাকবে। কারণ পরের ম্যাচটা কিন্তু বাংলাদেশের দক্ষিণ আফ্রিকার সাথে। তো দক্ষিণ আফ্রিকার সাথে যদি বাংলাদেশ হেরে যায়, তাও কিন্তু নেদারল্যান্ডের বা নেপালের উপরে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা নিয়ে ম্যাচ হারে। তো এরকম পরিসংখ্যান আমরা এখন বলতাম না। আমাদের দলের যে অবস্থা, বিশেষ করে আমাদের পেস বোলার তাসকিন আহমেদ আগের থেকে ইনজুরি, শরীফুল সেও কিন্তু ভারতের সাথে প্রস্তুতি ম্যাচে ইনজুরি পড়েছে। তো তারা কিন্তু অফিসিয়ালি এখনো দলের সাথে আছে। তো অতিরিক্ত খাতায় কিন্তু হাসান মাহমুদ আছে, তারা কিন্তু অফিসিয়াল ভাবে এখনো তাদেরকে ইনজুরি দিয়ে দল থেকে আরেকজন যোগ করে নেই, আইসিসির কাছে আবেদন দেয় নেই। তো আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি এখন দুইটা মেন পেস বোলার নিয়ে খেলবে, মুস্তাফিজুর রহমান আর তানজিদ হাসান সাকিব? তো আমাদের যদি অতিরিক্ত একটা বলার, হাসান মাহমুদকে যেহেতু এক্সট্রা খাতা নিয়েছে, এখন তার নাম বলবো, অন্য আর কোনো নাম বলার অপশন নাই। যদি সাইফুদ্দিন থাকতো ভালো হতো। তো হাসান মাহমুদকে যদি আমরা দলে রাখতাম তানভীর ইসলামের জায়গায়, তখন কিন্তু আমরা চাইলে হাসান মাহমুদকে খেলাতে পারতাম কন্ডিশনের উপর ভর করে। কারণ আমরা জানি শ্রীলঙ্কার সাবকন্টিনেন্ট দেশ। তো সাউথ আফ্রিকার সাথে আজকে ধারাভাষ্যকার কিন্তু এই সাপের কথা বলেছে। তো তারা কিন্তু দেশের বাইরে টার্ন উইকেটের গুলা ভালোই খেলে, যদি বাউন্স উইকেট হয় তখন কিন্তু তারা ভালো খেলতে পারে না। তো সাউথ আফ্রিকার পেস অ্যাটাকের সামনে কিন্তু তারা ধবল ধোলাই খায় শ্রীলঙ্কা। এই জন্য কিন্তু আমাদের একটা শ্রীলঙ্কার সাথে বিশেষ করে 3টা পেস বোলার দরকার ছিল স্কোয়াডে। তো আমাদের কোচ চন্দ্রিকা হাতুড়ে সিংহে, সে কিন্তু ব্যাকআপ পেস বোলার দলের মধ্যে আছে এই মুহূর্তে। আমাদের অলরাউন্ডার, বিশ্বকাপ জয় করবে সে, গতকাল একটা ইন্টারভিউ এর মধ্যে দিয়েছে সৌম্য সরকার, সে নাকি এবারে লক্ষ্য তার বিশ্বকাপ জয় করা। আল্লাহ তার কথা কবুল করুক, যদিও এটা স্বপ্নের মতো। তো সে কিন্তু অলরাউন্ডার, বাংলাদেশের মেন 3 পেস বোলার কিন্তু তাকেও ধরা যায়। তো 2003 সালে বিশ্বকাপের পরে কিন্তু বাংলাদেশ, ভারত ও দক্ষিণ আফ্রিকার সাথে একটা ত্রিদেশীয় ম্যাচ হয়। তো আমরা জানি সেই ম্যাচের মধ্যে কিন্তু আমাদের অধিনায়ক থাকে আমাদের খালেদ মাসুদ পাইলট, সে উইকেট কিপার। তারপর কিন্তু সে অধিনায়ক থাকার পরে কিন্তু সে পেস বোলিং অলরাউন্ডার হিসাবে এসেছিল বল করতে। তখন কিন্তু টি-20 ম্যাচের কোনো অবস্থায় ছিল না, টি-20 কোনো প্রস্তুতি ম্যাচ হতো না। বিশ্বকাপ তো 7 সালে হয়েছে। তখন কিন্তু 6-a-সাইড ম্যাচ ছিল। 6-a-সাইড ম্যাচ, 6টা ব্যাটসম্যান থাকবে, 6টা ফিল্ডার থাকবে, আবার 6টা স্কোয়াডে যারা প্লেয়ার থাকবে তারা 6 জনে কিন্তু 6 ওভার খেলবে, 6 ওভার বল করবে। তো সেই হিসাবে কিন্তু আমরা দেখতাম তখন কিপাররা মাঝে মধ্যে না, প্রত্যেক ম্যাচে 1 ওভার করতে হইতো, 6 জন 6 ওভার করতে হবে। তখন কিন্তু আমাদের বল কিপিং করতো অলোক কাপালি। বাংলাদেশ যখন অস্ট্রেলিয়ার সাথে প্রথম ম্যাচ খেলে, বা রাজিম সালেও কিপিং করতো, বল করে কাটিয়ে দিত। তো খালেদ মাসুদ পাইলট তখন কিন্তু টি-20 যুগ ছিল না, 2 ওভারে 28 রান দিয়েছিল। তো এই প্রসঙ্গে আসলাম এই জন্য যে বাংলাদেশের লিটন কুমার দাস কিন্তু এখন মূল উইকেট কিপারও ভূমিকা পালন করে না, সে কিন্তু ব্যাটিং ও ফর্মে নাই। তো কোচ হাতুড়ে সিং যদি লিটন দাসকে বোলিং, পেস বোলিং বানানো পারতো, সৌম্য সরকারের মতো যদি একটু ভালো কার্যকরী অলরাউন্ডার বানাতে পারতো, তাহলে কিন্তু আমাদের ব্যাকআপটা দিতে পারতো। কারণ আমাদের পেস বোলিং 4টে হয়ে যেত। আর আমাদের অধিনায়ক নাজমুল হাসান শান্ত কিন্তু সাকিবের পরে আমরা মিরাজকে ভাবতাম আমাদের ভবিষ্যতের অলরাউন্ডার,
এখন কিন্তু সাকিবের পরে আমরা নাজমুল হোসেন শান্তকে ভাবতে হবে, কারণ আয়ারল্যান্ডের সাথে গত বছর যে একটা সিরিজ হয়েছিল সেই ম্যাচের মধ্যে কিন্তু নাজমুল হোসেন শান্ত অলরাউন্ডার, বাংলাদেশের সেরা অলরাউন্ডার ভবিষ্যতের, সে কিন্তু উইকেটটা এনে দিয়েছিল, ব্রেক থ্রোটা আয়ারল্যান্ডের 200 রানের একটা পার্টনারশিপ সে ভেঙে দিয়েছিল। সে কিন্তু প্রথম ওভারে এসে উইকেটটা নিয়েছে। তার অলরাউন্ডার পারফরমেন্সে কিন্তু বাংলাদেশ সেই ম্যাচটা জিতে, সেই সিরিজটা কিন্তু বাংলাদেশ 3-0 জিতে। তো অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিন্তু এমনি অলরাউন্ডার। আমরা জানি মাহমুদুল্লাহ দিয়ে কিন্তু সে মাঝে মধ্যে বল করায়, গত ম্যাচ ইন্ডিয়ার সাথে করেছে, এর আগেও আমেরিকার সাথে মাহমুদুল্লাহ রিয়াদ বল করেছে। তো মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু দলের নিয়মিত প্লেয়ার না। সে যদি কোনো কারণে দলে না থাকে স্কোয়াডে, তখন কিন্তু আমাদের অপশনাল যেটা বল করবে একটা হার্ড-হিটার ব্যাটসম্যান মাহমুদুল্লাহর মতো, সেটা কিন্তু নাজমুল হোসেন শান্তকে নিতে হবে অফ স্পিনার, যেহেতু সে বাংলাদেশের ভবিষ্যতের কান্ডারি। সে চাইছে যে আরো 10 বছর যদি আমরা সাপোর্ট দেই, দেশ বা মানুষ যদি তাকে সাপোর্ট দেয় খারাপ সময়, তো আমরা চাই সে আরো 10 বছর বাংলাদেশের দলে খেলুক অলরাউন্ডার ক্যাটাগরিতে। আমরা জানি সে কিন্তু কুখ্যাত অলরাউন্ডার হবে ভবিষ্যতে, কারণ মেহেদী মিরাজ কিন্তু এখন দলে নেই, কিন্তু নাজমুল হোসেন শান্ত কিন্তু দলে আছে। মেহেদী মিরাজ বিপিএল এর মতো ছোটখাটো লিগে কিন্তু সে ভালো পারফরমেন্স করেছে। তো আমাদের দেশের মানুষ, সাধারণ জনগণ, তারা কিন্তু কথা ধরে ফেলে যে দলে যারা নিয়মিত থাকে তারা কিন্তু পারফরমেন্সের ভিত্তিতে থাকে, সেটা কিন্তু না। নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, আর তারা হচ্ছে আন্তর্জাতিক মানের প্লেয়ার। লিটন কুমার দাস কিন্তু আইপিএল খেলেছে, নাজমুল হোসেন শান্ত সামনের বছর আইপিএল খেলবে, তারপর সৌম্য সরকার সেও খেলবে, পিসিএল খেলবে। তারা কিন্তু বিশ্বের যত ফ্র্যাঞ্চাইজি লিগ তারা খেলবে। আর আমাদের মেহেদী হাসান মিরাজ বা সাইফুদ্দিন, তারা বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগে যে পারফরমেন্স করে সেটার উপরে ভিত্তি করে কিন্তু তাদেরকে জাতীয় দলে নেওয়া যায় না। যদিও জাতীয় দলে নেয় 16 মাস 18 মাস পরে সাইফুদ্দিন 4 ম্যাচে মাত্র 8 উইকেট পায়। 4 ম্যাচে মাত্র 8 উইকেট দিয়ে কিন্তু একটা দলের নেওয়া যায় না বাংলাদেশের মতো কুখ্যাত বিখ্যাত দলে। কেননা আপনি 4 ম্যাচে নিতে হবে সে 40টা উইকেট। আপনি 4 ম্যাচে বল করবেন 16 ওভার, 16 ওভারে 40টা উইকেট নিতে হবে 64টা বলে, তাও তো আপনার 24টা বল বাকি থাকে, বলে উইকেট নিতে হবে সাইফুদ্দিনের, তাহলে আপনার দলে চান্স পাবেন, এছাড়া না। তো বাংলাদেশ যে মেন ওপেনার বা টপ অর্ডার লিটন কুমার দাস, সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত অন্যনে নামবে। তানজিদ হাসান তামিম নাবালক, সে যদিও ফর্মে আছে, তার খেলার কোনো যোগ্যই নাই, সে যোগ্যতা আমি মনে করি প্রথম ম্যাচে সে না খেলুক। তারপর সাকিব আল হাসান বা তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, জাকির হাসান অনেক আসুক। মানে তানজিদ হাসান তামিম কিন্তু বিপিএল এ সর্বোচ্চ রান করেছে। তারপর 5 জনের মধ্যে কিন্তু এনামূলক বিজয় বা নাইম শেখার আছে। নাইম শেখার কথা আমি বলবো না, কারণ সৌম্য সরকার কিন্তু কোচের ভালো স্টুডেন্ট, তাকে বাদ দিবে না। তো নাইম শেখারতে কিন্তু সৌম্য সরকার টি-20তে স্ট্রাইক রেট ভালো, এভারেজে ভালো, সব দিক দিয়ে ভালো। যেহেতু আমাদের বাংলাদেশের ব্যাকআপ বামাতে ওই লেভেলে কোনো প্লেয়ার নেই টপ অর্ডারে। আমার পছন্দ যেটা আছে, আমি জাকির হাসান তাকে সাজেস্ট করবো, কারণ জাকির হাসান কিন্তু সিলেটের মধ্যে প্রথম ম্যাচ গুলায় যদিও হেরেছে, একটা 70+ আর একটা 50+ ইনিংস ছিল, 4টা ইনিংসের মধ্যে কিন্তু 3টায় বিগ হিট করেছিল। নাজমুল হোসেন শান্ত কিন্তু পুরো 13-14 ম্যাচ খেলেও কিন্তু সেটা করতে পারেনি। সেই হিসাবে কিন্তু জাকির হাসান দলে থাকতে পারতো, যদি নাইম শেখ না থাকতো, সৌম্য সরকার না থাকতো। জাকির হাসান কিন্তু বিগ হিটার, বর্তমানে বাংলাদেশ দলে টেস্ট দলের নিয়মিত সদস্য, সে কিন্তু ভালো ছক্কা মারতে পারে। তো তাকেও রাখা হলো না। এনামূলক বিজয়, সে কিন্তু ম্যাচ উইনিং পারফরমেন্স করেছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তাকেও কিন্তু রাখা হয়নি। তা আমরা যেহেতু বিশ্বমানের আন্তর্জাতিক মানের ব্যাটার যেহেতু দলে আছে টপ অর্ডারে, সৌম্য, লিটন, শান্ত, তাদেরকে ড্রপ করে কিন্তু অন্যজনকে নেওয়া যায় না। তারা জানি আমরা অভিজ্ঞ। তানজিদ হাসান তামিম হচ্ছে নাবালক, তাকে বিশ্বকাপের মতো বড় ম্যাচে নামিয়ে দিয়ে ভুল হবে। আর বিশেষ করে এশিয়া কাপের ম্যাচের মধ্যে বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কার সাথে ম্যাচ জিতেছে। আর নাজমুল হোসেন শান্তর কল্যাণে সে কিন্তু একটা 90+ আর একটা সেঞ্চুরি করেছিল এশিয়া কাপে, গতবারের এশিয়া কাপে, বিশ্বকাপের আগে। তাকে কিন্তু শ্রীলঙ্কার সাথে কোনোভাবে ড্রপ করা যাবে না। আমরা চাই সে ওপেনিং নামুক, অলরাউন্ডার সৌম্য নামুক বা লিটন নামুক, আমাদের ক্যাপ্টেন সে সামনে থেকে নেতৃত্ব দেখ আর দলকে ভালোভাবে জয় ছিনিয়ে এনে দেখ। কারণ আমরা চাই নাজমুল হোসেন শান্ত যেহেতু কোচের সাথে আরে সভাপতির সাথে বিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন আর নাজমুল হাসান শান্ত পাপন, তারা কিন্তু একই ক্যাটাগরির নামে জমে টানে না, নামে বিশ্বকাপ আনে। তো এই আশা ব্যক্ত করি যে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে নাজমুল হোসেন শান্তর কল্যাণে ভালো খেলবে।
তো বাংলাদেশ শ্রীলঙ্কা গত ম্যাচে হেরে গতকাল কিন্তু বাংলাদেশকে একটা ভালো রাস্তা তৈরি করে দিয়েছে। তো বাংলাদেশের টপ অর্ডাররা বিশেষ করে বিশ্ববিখ্যাত 3 জনে যদি ভালো করতে পারে বাংলাদেশ কিন্তু ম্যাচের মধ্যে জিততে পারবে। তো এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। এআই শরীফ।